আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা শব্দের শ্রেণীবিভাগ এই টপিকটি নিয়ে প্রাথমিক আলোচনা করব, অর্থাৎ প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এই শব্দের শ্রেণীবিভাগ এই টপিকটি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এই টপিক থেকে প্রতি বছরই একটি করে প্রশ্ন, একটি বা দুটি তোমার প্রশ্ন থাকতে পারে। তো এই জন্য এই শব্দের শ্রেণীবিভাগ এই টপিকটি নিয়ে আজকে আমরা প্রাথমিক আলোচনা করব। তো প্রথমত আমাদের এই টপিকটি নিয়ে আলোচনা করার আগে জানতে হবে যে শব্দ জিনিসটি কী। তো দেখো, কতগুলো বর্ণ বা ধ্বনি একত্রে মিলিত হয়ে একটি শব্দ তৈরি করে। যেমন গোলাপ, গোলাপ শব্দটির মধ্যে গ, তারপর ওকার, তারপর ল, আকার, প ইত্যাদি বর্ণ বা ধ্বনিগুলো রয়েছে। তারপর দেখো ফোকাস বানানে ফ, ওকার, তারপর হচ্ছে ক, আকার, তারপর হচ্ছে দন্ত স, এই ধ্বনি বা বর্ণগুলো রয়েছে। অর্থাৎ এই ধ্বনি বা বর্ণ মিলে কিন্তু একটি শব্দ গঠিত হয়েছে। আবার দেখো কর্তব্য বানানে ক, তারপর হচ্ছে রেফ, তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে ব, তারপর জফালা, এগুলো মিলে অর্থাৎ এই ধ্বনি বা বর্ণগুলো মিলে তোমার কি হলো, একটি শব্দ গঠিত হলো। এখন বলতে পারো হ্যাঁ রেফ, তারপর জফালা, কার, এগুলা কি? এগুলো কিন্তু তোমার এই স্বরবর্ণের সংক্ষিপ্ত যে রূপ তাকে বলা হয় কার। আমরা জানি যে তোমার কার হচ্ছে 10টি, আর ব্যঞ্জনবর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় ফলা। ফলা হচ্ছে মোট 6টি। কী কী ফলা রয়েছে? যেমন দেখো ম, তারপর জফালা, তারপর রফালা। তারপর রফালা কিন্তু দুইভাবে থাকতে পারে, যে তোমার র ফলা আকারে থাকতে পারে, আবার রেফ আকারে থাকতে পারে। আর তারপর হচ্ছে লফালা, বফালা, দন্ত নফালা। তো এই হচ্ছে বাংলা বর্ণমালায় এই 6টি ফলা আমাদের রয়েছে। আর কার 10টি, এটা তো আমরা জানি যে আকার, শিকার, দীঘিকার, তারপর হচ্ছে রুসুকার, ধুকুকার, একার, ওইকার, ওকার, ওকার, আরেকটি রয়েছে রিকার। তো টোটাল হচ্ছে 10টি, কিন্তু স্বরেও এই বর্ণের কোনো কার নেই, মনে রাখবে। আচ্ছা, যাই হোক, আমরা ধ্বনি ও বর্ণের টপিকের মধ্যে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগ নিয়ে। তো শব্দের শ্রেণীবিভাগ অর্থাৎ শব্দকে আমরা 3 ভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে গঠন অনুসারে, একটি হচ্ছে অর্থ অনুসারে, এবং অন্যটি হচ্ছে উৎস অনুসারে। এই 3 ভাবে আমরা শব্দকে ভাগ করতে পারি। তো দেখো, গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে তোমার মৌলিক শব্দ এবং অন্যটি হচ্ছে সাধিত শব্দ। আবার অর্থ অনুসারে একটি শব্দ হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে তোমার যৌগিক শব্দ, একটি হচ্ছে রূঢ়ি বা রূঢ় শব্দ, এবং অন্যটি হচ্ছে যোগ রূঢ় শব্দ। এই 3 ধরনের শব্দ আমাদের অর্থ অনুসারে হয়ে থাকে। এবং সর্বশেষ সেটি হচ্ছে উৎস অনুসারে। উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়। যেমন তোমার তৎসম শব্দ, তারপর হচ্ছে তোমার অর্ধ তৎসম শব্দ, তারপর হচ্ছে তোমার তদ্ভব শব্দ, তারপর হচ্ছে দেশি শব্দ, এবং সর্বশেষ সেটি হচ্ছে বিদেশি শব্দ। তো এই হচ্ছে আমাদের শব্দের শ্রেণীবিভাগ। তো আজকের এই প্রথম পর্বে আমরা গঠন অনুসারে এবং অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো দেখো, গঠন অনুসারে আমরা শিখেছিলাম একটু আগে যে গঠন অনুসারে শব্দকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মৌলিক শব্দ এবং অন্যটি হচ্ছে সাধিত শব্দ। তো দেখো, এই মৌলিক শব্দ জিনিসটি কি? যে শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও ব্যাকরণের কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন দেখো হাত, এই শব্দটিকে যদি আমরা ভাঙি হ, আকার, ত, কিন্তু এটা কোনো ব্যাকরণের কোনো নিয়মের মধ্যে পড়ছে না, পড়ে নাই কিন্তু। আবার দেখো পা, প, আকার, কোনো নিয়মের মধ্যে পড়ছে ব্যাকরণের? কোনো নিয়মের মধ্যে কিন্তু পড়ে নাই। অর্থাৎ এই শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও তা কোনো নিয়মের মধ্যে পড়ে না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। যেমন দেখো ভাই, এই ভাই ভাই শব্দটির মধ্যে ভ, আকার, রস্যই, এটাও কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে নাই। তারপর দেখো বোন, ব, ওকার, ন, এটাও কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে নাই। অর্থাৎ যেই শব্দকে ভাঙলে বা ভাঙা যায় না বা ভাঙলে কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাকেই বলা হয় মৌলিক শব্দ। এখন আমরা আলোচনা করব সাধিত শব্দ নিয়ে। সাধিত শব্দ হচ্ছে যে শব্দকে ব্যাকরণের নিয়ম অনুসারে ভাঙা যায়, তাকে বলা হয় সাধিত শব্দ। এখন সাধিত শব্দ অনেক নিয়ম অনুসারে গঠন হতে পারে। যেমন দেখো সন্ধির মাধ্যমে শব্দ গঠন। যেমন দেখো দিগন্ত, দিগযোগ অন্ত, বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়, তারপর পরিষ্কার, পরিযোগকার, এই সকল শব্দগুলো সন্ধির মাধ্যমে গঠন করা যায়। তারপর দেখো উপসর্গের মাধ্যমে আমরা শব্দ গঠন করতে পারি। যেমন দেখো গরমিল, গরমিল শব্দটি গড়, এখানে গড় কিন্তু উপসর্গ। তারপর সুকণ্ঠ, এই শব্দের মধ্যে সু কিন্তু একটি উপসর্গ। তারপর হচ্ছে উপকূল, উপকূলের মধ্যে উপ কিন্তু একটি উপসর্গ। তাহলে এভাবে আমরা উপসর্গের মাধ্যমে শব্দ গঠন করতে পারি। এছাড়াও এরপর হচ্ছে পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠন হয়ে থাকে। যেমন দেখো মধুর, মধুর থেকে মাধুর্য, অর্থাৎ এটা বিশেষ, তোমার মধুর হচ্ছে বিশেষণ ছিল, বাট মাধুর্য হচ্ছে বিশেষ্য। আবার তরুণ, তরুণ থেকে তারুণ্য, তরুণ হচ্ছে বিশেষণ পদ কিন্তু তারুণ্য হচ্ছে বিশেষ্য পদ। তারপর বৃদ্ধ, বৃদ্ধ হচ্ছে এখানে বিশেষণ আর বার্ধক্য হচ্ছে বিশেষ্য। অর্থাৎ আমরা পদ পরিবর্তনের মাধ্যমেও শব্দ গঠন করতে পারি। আচ্ছা, তারপর দেখো
আমরা দেখব সমাসের মাধ্যমে আমরা শব্দ গঠন করতে পারি। যেমন দেখো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তারপর চাঁদ মুখ, এই শব্দটিকে ব্যাস বাক্য করলে হয় চাঁদের মতো মুখ। তারপর হচ্ছে নীল আকাশ, নীল যে আকাশ। তো এভাবেও আমরা সাধিত শব্দ গঠন করতে পারি সমাসের মাধ্যমে। তারপর দেখো প্রকৃতি ও প্রত্যয়ের মাধ্যমেও আমরা শব্দ গঠন করতে পারি। যেমন দেখো ডুবুরি, ডুবযুগ উড়ি। তারপর হচ্ছে চলন্ত, চলযোগ অন্ত, চলিষ্ণু, চলযোগ ইষ্ণু। তাহলে এভাবে প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমেও আমরা সাধিত শব্দ গঠন করতে পারি। তারপর দেখো শব্দ দ্বিত হয়েও শব্দ গঠন হতে পারে। যেমন দেখো ছলো ছলো, তারপর হচ্ছে টন টন, তারপর চিকচিক। অর্থাৎ দুইবার একই শব্দ উচ্চারিত হলে সেটাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ বা শব্দ দ্বিত। তো যাই হোক, আমাদের মনে রাখতে হবে যে যেই শব্দগুলো ব্যাকরণের নিয়ম অনুসারে ভাঙা যায় তাকেই বলা হয় সাধিত শব্দ। আশা করি তোমরা ব্যাপারগুলো ধরতে পারছো। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই যতটুকু পড়ালাম, অর্থাৎ বিগত বছরগুলোতে এই অংশটুকু থেকে বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো দেখো, প্রথমত হচ্ছে নিচের কোন শব্দটি মৌলিক শব্দ নয়? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 2005-06 সালে এসেছিল। এখন তোমরা বলতে পারবে নিচের কোন শব্দটি মৌলিক শব্দ নয়? অনেকেই কিন্তু বলবে, প্রশ্নটি দেখে আগে বলবে কোনটি মৌলিক শব্দ, কিন্তু না, এখানে কিন্তু বলছে যে কোনটি মৌলিক শব্দ না। অর্থাৎ মৌলিক না হলে সেটি কী হবে? সাধিত হবে, অর্থাৎ নিয়ম অনুসারে হবে। তাহলে দেখো গোলাপ, এটি কোনো নিয়ম অনুসারে ভাঙা যায় না। নাক শব্দটিকেও আমরা কোনো নিয়ম অনুসারে ভাঙতে পারি না। লাল শব্দটিকেও কোনো নিয়ম অনুসারে ভাঙতে পারি না। তাহলে কোন শব্দটিকে ভাঙতে পারি? সেটি হচ্ছে ডুবুরি। অর্থাৎ ডুবুরি শব্দটাকে আমি কিন্তু নিয়ম অনুসারে ভাঙতে পারি এবং প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়ের নিয়ম অনুসারে এই ডুবুরি শব্দটিকে আমরা ভাঙতে পারি। তারপর দেখো শ্রদ্ধাঞ্জলি। তোমরা বলতে পারবে শ্রদ্ধাঞ্জলি শব্দটি কোন নিয়মে সাধিত হয়েছে? এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের 2002 এবং 2003 সালে কোশ্চেনটা এসেছিল। তাহলে শ্রদ্ধাঞ্জলি এই শব্দটি সমাসযোগেও হবে না, বিভক্তিযোগেও হবে না, প্রত্যয়যোগ্য হবে না। এটা হবে কি জানো? সন্ধিযোগে। কারণ আমরা জানি, আমরা সন্ধিতে পড়েছি শ্রদ্ধা যোগ অঞ্জলি হয় তোমার শ্রদ্ধাঞ্জলি। তাহলে এটি হচ্ছে তোমার সন্ধির নিয়মে হয়েছে। আমরা সন্ধি টপিকটায় গেলে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, তো উৎকর্ষ এই শব্দটি কোন নিয়মে গঠিত? উৎকর্ষ শব্দটি তোমার দেখো উৎ একটি উপসর্গ, উৎ একটি উপসর্গ, এবং এই প্রশ্নটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 2000 এবং 2001 সালে এসেছিল। তো এই উৎ হচ্ছে একটা উপসর্গ, যার কারণে এটা হচ্ছে উপসর্গযোগে শব্দটি গঠিত হয়েছে। তো এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন তোমার আসতে পারে, যা বিগত বছরগুলোতে এসেছিল। তারপর দেখো আমরা আরও কয়েকটি প্রশ্ন দেখব যে এই টপিক থেকে আরও কিছু প্রশ্ন এসেছে। যেমন নিচের কোনটি সন্ধিজাত শব্দ? এটা ঢাবিত গ 2006 এবং 2007 সালে কিন্তু এসেছিল। তো দেখো সন্ধিজাত শব্দ, তার আগে জানতে হবে যে বাকিগুলো দেখি আমরা, যে বিপদাপন্নটা কিন্তু একটা সমাসজাতীয় শব্দ, কারণ বিপদাপন্নটাকে ব্যাস বাক্য করলে হয় বিপদকে আপন্ন। তারপর ফুলেল এই শব্দটি তোমার এল একটি প্রত্যয় বা ল একটি প্রত্যয় হয়েছে। তারপর পরাজয়, এটা কিন্তু একটা উপসর্গ জাতীয় শব্দ। তাহলে সন্ধিজাত শব্দ কোনটি? তো সেটির উত্তর হচ্ছে নীল উৎপল, অর্থাৎ নীল যোগ উৎপল, নীলোৎপল, এটা হচ্ছে একটা সন্ধিজাত শব্দ। তো এই জন্য আমাদের শব্দগুলো জানতে হবে যে কোনটি কোন নিয়মে হয়েছে। তো দেখো পরের প্রশ্নে নিচের কোনটি সন্ধিজাত শব্দ? এটাও 2001-এর ঢাবির ঘ ইউনিটে আসছিল। তো দেখো তোমার নিচের কোনটি সন্ধিজাত শব্দ? এখানে দেখো শীতল, শীতল হচ্ছে ল একটা প্রত্যয়, অল একটা প্রত্যয়। তারপর অধিকার, এখানে অধি হচ্ছে উপসর্গ। তোমার এটা হচ্ছে মৌলিক শব্দ আমরা বলতে পারি। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে তোমার এই সংখ্যা, সংখ্যা হচ্ছে ভাঙলে পাই আমরা সমযোগখ্যা, যেটি তোমার সন্ধির মধ্যে পড়ে, অর্থাৎ এটি হচ্ছে একমাত্র সন্ধিজাত শব্দ। তারপর দেখো সর্বশেষ একটি প্রশ্ন, প্রসন্ন শব্দটি কোন নিয়মে গঠিত? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে 2005 এসেছিল। দেখো প্রসন্ন শব্দটি তোমার আমরা যদি দেখি যে প্রসন্ন কোনো সন্ধিও হবে না, সমাসও হবে না, প্রত্যয় হবে না। এটি হচ্ছে কারণ প্র হচ্ছে একটা উপসর্গ, যার কারণে আমরা বলতে পারি এটি একটি উপসর্গ যোগে গঠিত শব্দ। আশা করি তোমরা এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা বিগত বছরগুলোতে এসেছিল সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছো। এখন আমরা আলোচনা করব যে অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই টপিক থেকে সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসে থাকে এবং স্টুডেন্টরা এই অর্থ অনুসারে শব্দগুলোর মধ্যে একটু প্যাচ বেশি লেগে যায়। যেমন দেখো অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, যেটা হচ্ছে তোমার যৌগিক শব্দ, তারপর হচ্ছে রূঢ়ি শব্দ, এবং সর্বশেষ সেটি হচ্ছে যোগরূঢ় শব্দ। তো দেখো এই যৌগিক, রূঢ়ি বা রূঢ় আর হচ্ছে যোগরূঢ় এই শব্দগুলো চেনার উপায় কি? দেখো চেনার একটা উপায় রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে এই তোমার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দেখে আমরা এই 3 রকমের শব্দ আমরা চিহ্নিত করতে পারবো। যেমন মনে রাখবে যে যৌগিক শব্দে সবসময় মনে রাখবে, যৌগিক শব্দে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ সবসময় একই রকম থাকে।
আমরা সামনে আরেকটু ডিসকাস করব। তো আপাতত এটা মনে রাখো যে যৌগিক শব্দে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সব সময় একই রকম থাকে, আর রূঢ়ি শব্দে ব্যুৎপত্তিগত অর্থ না হয়ে সেটা ব্যবহারিক অর্থ অনুসারে ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, রূঢ়ি বা রূঢ় শব্দ ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী আমরা ব্যবহার না করে যেটা ব্যবহারিক অর্থ সেই অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। আবার যোগরূঢ় শব্দেও তোমার ব্যুৎপত্তিগত অর্থ এইভাবে ব্যবহার না হয়ে সেটি ব্যবহারিক অর্থ অনুযায়ী ব্যবহৃত হয়। আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব। তো ভাইয়া এখন অনেকে বলবে যে ভাইয়া রূঢ়ি আর যোগরূঢ় তো তাহলে এক হয়ে গেল, কারণ এটাও না হয়ে ওটা হয়, এটাও না হয়ে ব্যবহারিক অর্থটা হয়, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? একটু পার্থক্য আছে ভাইয়া। যেমন রূঢ়ি শব্দগুলো সাধারণত সন্ধি, প্রত্যয় বা উপসর্গ জাতীয় শব্দগুলো হয়ে থাকে, কিন্তু যোগরূঢ় শব্দগুলো সবসময় সমাসবদ্ধ শব্দ হয়, অর্থাৎ যোগরূঢ় শব্দগুলোকে ব্যাস বাক্য করা যায়, কিন্তু রূঢ়ি শব্দগুলোকে অবশ্যই তোমার সন্ধি, প্রত্যয় বা উপসর্গের যে কোনো একটি নিয়মে হয়ে থাকতে পারে, কিন্তু কখনোই রূঢ়ি শব্দ তোমার সমাসবদ্ধ শব্দ হয় না। তো চলো আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত ধারণা অর্জন করি। তো এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ আমরা কীভাবে জানবো? যে সকল শব্দের ব্যুৎপত্তিগতকে ভাঙলে হয় বীজক উৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন দেখো, কর্তব্য এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় ক্রিযোগতব্য, অর্থাৎ যা করা উচিত। তো এছাড়া অন্য কোনো অর্থ নেই। তারপর দেখো, চিকা মারা মানে হচ্ছে দেয়ালে লিখুন, এছাড়া অন্য কোনো অর্থ নেই, অর্থাৎ এখানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সবই একই রকম। তারপর দেখো, গায়ক, গায়ক হচ্ছে গৈযোগ অক। তারপর হচ্ছে গান করে যে, অর্থাৎ গান করে যে তাকেই বলা হয় গায়ক, এছাড়া অন্য কোনো অর্থ নেই। তারপর দেখো, বাবুয়ানা মানে হচ্ছে বাবুর ভাব, বাবুর ভাবকে এখানে বোঝানো হয়েছে, অন্য কোনো কিছু এখানে বোঝানো হয় নাই। দৌহিত্র মানে হচ্ছে দুহিতা, দুহিতা মানে হচ্ছে কন্যা, আর দৌহিত্র মানে হচ্ছে তোমার কন্যার পুত্র বা নাতি, এছাড়া অন্য কোনো অর্থ কিন্তু নাই। তারপর দেখো, পুত্র, পুত্র মানে হচ্ছে পুত্রের পুত্র বা নাতি, এছাড়া অন্য কোনো অর্থ কিন্তু বোঝায় না। তাহলে যৌগিক শব্দ হচ্ছে সেই সকল শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম। তো আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখো, নাবিক, নাবিক মানে নাবিককে ভাঙলে হয় নৌযোগ ইক, আর এটার অর্থ হচ্ছে নৌকা চালায় বা নৌযান চালায় যে, হ্যাঁ। তো এছাড়া অন্য কোনো অর্থ কিন্তু হয় না। তো তারপর দেখো, সাংবাদিক, সংবাদ যোগসনিক, সাংবাদিকের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা, হ্যাঁ, সংবাদ সংগ্রহ করে যায়, তাকে বলা হয় সাংবাদিক। তারপর দেখো, মিতালি, মিতাযোগ আলী, আর মিতালি মানে হচ্ছে বন্ধুত্ব বা মিত্রতা, এছাড়া অন্য কোনো অর্থ নেই। তারপর দেখো, মধুর, মধুযোগ র, মধুর মতো মিষ্টি স্বাদযুক্ত, তাকেই বলা হয় মধুর। তো এছাড়া অন্য কোনো অর্থ কিন্তু এখানে আমাদের নাই। তারপর দেখো, বিজ্ঞান, বিজ্ঞান বিযোগ জ্ঞান, আর এটার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, এছাড়া অন্য কোনো অর্থ নেই। তারপর দেখো, ঢাকাই, ঢাকা যোগ আই, আর এখানে ঢাকাই শব্দটা হচ্ছে জাত অর্থে বোঝানো হয়েছে, এছাড়া অন্য কোনো অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি না। অর্থাৎ মনে রাখবে, এই যৌগিক শব্দগুলো তোমার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম থাকে, সেই সকল শব্দগুলোকেই যৌগিক শব্দ বলা হয়। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রূঢ়ি বা রূঢ় শব্দ। দেখো, যে সকল শব্দ সন্ধি, প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত হয় কিন্তু এর অর্থ ব্যুৎপত্তিগত অনুযায়ী না হয়ে ব্যবহারিক অর্থ অনুযায়ী হয়, সেগুলোকেই বলা হয় রূঢ়ি বা রূঢ় শব্দ। আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করছি। যেমন দেখো, একটি শব্দ এবং শব্দকে ভাঙলে কীভাবে ভাঙা হয় এবং সেটি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ নিয়ে আমি দেখাচ্ছি। যেমন হস্তি, এই হস্তি শব্দটিকে ভাঙলে হয় হস্তযোগ ইন, যেটি একটি প্রত্যয় নিয়মে ভাঙা হয়েছে এবং এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হাত আছে যার, কিন্তু এর ব্যবহারিক অর্থ আমরা কিন্তু হাত আছে যার, হস্তি বলতে হাত আছে যার, এটা কিন্তু বুঝাই না। আমরা হস্তি মানে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে হাতি বা প্রাণী বিশেষ। আবার দেখো, গবেষণা, গবেষণাকে ভাঙলে হয় গোযোগ এষণা, যেটা হচ্ছে সন্ধি নিয়মে ভাঙা হয়, এবং এই গবেষণার ব্যুৎপত্তিগত অর্থ ছিল গরু খোঁজা, কিন্তু আমরা গবেষণাকে কিন্তু গরু খোঁজা অর্থে এখন ব্যবহার করি না। তাহলে গবেষণা কোন অর্থে ব্যবহার করি? অধ্যয়ন বা কোনো কিছু নিয়ে পর্যালোচনা করা অর্থে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ ব্যবহারিক অর্থটাকেই এই রূঢ়ি শব্দে প্রাধান্য দেওয়া হয়। আবার দেখো, বাঁশি, বাঁশি শব্দটিকে ভাঙলে হয় বাঁশ যোগ ই, যেটি হচ্ছে প্রত্যয় নিয়মে ভাঙা হয়েছে, এবং তোমার এই বাঁশি, এটি ব্যবহারিক অর্থ ছিল বাঁশ দিয়ে তৈরি যে কোনো জিনিসকেই বাঁশি বলা হয়, কিন্তু আসলে আমরা ব্যবহার করে থাকি বাঁশি একটি বাদ্যযন্ত্র হিসেবে আমরা এটি ব্যবহার করে থাকি, এই শব্দটি ব্যবহার করে থাকি। তারপর দেখো, তৈল, এই তৈলকে ভাঙলে হয় তিল যোগ স্ন বা অ, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় নিয়মে ভাঙা হয়েছে, আর এটার উৎপত্তিগত অর্থ ছিল তিলজাত স্নেহ পদার্থ, তিলজাত স্নেহ পদার্থ, অর্থাৎ যেই জিনিসের মধ্যে তিল আছে তাকেই বলা হয় তৈল, কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি যে কোনো তেল জাতীয় পদার্থের ক্ষেত্রে, যেমন কেরোসিন তেল, সয়াবিন তেল, নারকেল তেল, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু তিল নাই, তবু আমরা তেল কথাটা ব্যবহার বা তৈল কথাটা ব্যবহার করে থাকি। তো এটাই হচ্ছে আমার কথা হচ্ছে যে তোমার যে শব্দগুলো উৎপত্তিগত, যে শব্দগুলো সন্ধি, প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত,
হ্যাঁ, কিন্তু এর অর্থগুলো ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী ব্যবহার না হয়ে আমরা সেটাকে যে ব্যবহারিক অর্থ সেই অনুযায়ী ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে রূঢ়ি শব্দ। আমি আরও কয়েকটি এক্সাম্পল দেখাচ্ছি। যেমন দেখো সন্দেশ, সন্দেশ শব্দটি কি ভাঙলো হয় সমযোগ দেশ, এটা হচ্ছে সন্ধি নিয়মে ভাঙা হয়েছে এবং এর ব্যুৎপত্তিগত অর্থ ছিল সংবাদ, কিন্তু আমরা আসলে সন্দেশ বলতে তোমার মিষ্টান্ন বিশেষ এই জিনিসটাকে এখন বুঝে থাকি। তারপর দেখো তোমার পাঞ্জাবি, পাঞ্জাবিকে ভাঙলো হয় পাঞ্জাব যোগ ই, এটি একটি তোমার প্রকৃতি প্রত্যয় নেমে ভাঙা হয়েছে এবং এটির তোমার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পাঞ্জাবের অধিবাসী। কিন্তু পাঞ্জাবি বলতে আমরা সাধারণত একটা কাপড়, যে পাঞ্জাবি যেটা আমরা পরি গায়ে দিই সেই কাপড়কেই বোঝানো হয়, অর্থাৎ ব্যবহারিক অর্থ হিসেবে আমরা কাপড়টাকেই বুঝে থাকি। তারপর দেখো হরিণ, হরিণ শব্দটাকে ভাঙলো হয় হ্রি যোগ ইন, এটি প্রকৃতি প্রত্যয় নেমে ভাঙা হয়েছে এবং এটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হরণ করে যে। কিন্তু আমরা এটি ব্যবহার করে থাকি প্রাণী বিশেষ অর্থের ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে, হরিণ প্রাণীর ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। তারপর দেখো প্রবীণ, প্রবীণ শব্দটিকে ভাঙলো হয় প্র যোগ বিন, এটি উপসর্গ অনুসারে, কারণ প্র একটা উপসর্গ, উপসর্গ অনুযায়ী শব্দটিকে ভাঙা হয়েছে এবং এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে, মানে ভালোভাবে বীণা বাজাতে পারেন যিনি। এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, তাকেই বলা হয় প্রবীণ। কিন্তু আসলে এই প্রবীণ অর্থটা আমরা ব্যবহার করে থাকি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তির কাছে তোমার আমরা এই প্রবীণ শব্দটা ব্যবহার করে থাকি। আশা করি রূঢ়ি শব্দটা তোমরা ধরতে পারছো। অর্থাৎ দুইটা কারণ এখানে দেখবো, একটা হচ্ছে এটি সন্ধি প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হতে পারে এবং হচ্ছে এটি ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী না হয়ে সেটি ব্যবহারিক অর্থ অনুযায়ী তোমার শব্দটা ব্যবহার হয়ে থাকে, সেটি হচ্ছে রূঢ়ি বা রূঢ় শব্দ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব তোমার সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে যোগ রূঢ় শব্দ। এই যোগ রূঢ় শব্দ আমরা কিভাবে চিনব সেটি সংজ্ঞাটা আগে জানবো। যে সকল শব্দ সমাস নিষ্পন্ন যোগে গঠিত হয় কিন্তু এর অর্থ ব্যুৎপত্তিগত অনুযায়ী না হয়ে ব্যবহারিক অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যোগ রূঢ় শব্দ। অর্থাৎ এটি হবে সমাস নিষ্পন্ন শব্দ এবং এটি ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী না হয়ে ব্যবহারিক অর্থ অনুযায়ী এটি ব্যবহার হয়ে থাকে। যেমন আমি কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। সেম একইভাবে সমাস নিষ্পন্ন শব্দ যেটা ব্যাসবাক্য বা ব্যুৎপত্তিগত অর্থ করা যায় কিন্তু সেটা ব্যবহারিক অর্থ অনুযায়ী সেটা ব্যবহার হয়ে থাকে। যেমন দেখো পঙ্কজ, পঙ্কজ বলতে আমরা বুঝাই এটা ব্যাসবাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা। এখন পঙ্কে কিন্তু পঙ্ক মানে হচ্ছে কাদা, পঙ্কে অনেক কিছুই জন্মাইতে পারে। যেমন পঙ্কে শৈবাল জন্মায়, পঙ্কে কাদায় তোমার শালুক জন্মাইতে পারে, হ্যাঁ কাদায় আরও অনেক কিছু জন্মাইতে পারে, কিন্তু আমরা স্পেসিফিক্যালি পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বুঝে থাকি। তারপর দেখো রাজপুত, রাজপুতের ব্যাসবাক্য বা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে রাজার পুত্র, কিন্তু আমরা আসলে রাজপুত বলতে এটা ব্যবহার করে থাকি যে কোনো জাতি বিশেষকে আমরা রাজপুত হিসেবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তারপর দেখো মহাযাত্রা, মহাযাত্রা ব্যাসবাক্য বা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মহা সমারোহে যাত্রা, কিন্তু মানে অনেক দূরে যাওয়া, অনেক দূরে যাওয়া, সেটাকে মহাযাত্রা উৎপত্তিগত অর্থ। কিন্তু আমরা মহাযাত্রা বলতে বোঝাই যে মৃত্যু, অর্থাৎ সে মারা গেছে, এরকম অর্থে এই মহাযাত্রাটা ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তো তারপর দেখো জলধি, জলধি মানে হচ্ছে জল ধারণ করে এমন। এখন জল ধারণ করতে পারে অনেক কিছু আছে, এরকম বালতি, ঘরের বালতি, মগ, তোমার গ্লাস, কিন্তু আসলে এটা হচ্ছে উৎপত্তিগত অর্থ, কিন্তু আসলে ব্যবহারিক অর্থ এই জলধি বলতে আমরা সমুদ্রকে বুঝাই। হ্যাঁ, অর্থাৎ তোমার অনেক কিছু হইতে পারে কিন্তু আমরা স্পেসিফিক্যালি এই সমুদ্রকে এখানে বোঝানো হয়। তো আশা করি ব্যাপারটি ধরতে পারছো। তারপর দেখো জলদ, জলদ মানে হচ্ছে জল দেয় যা। এখন অনেক কিছুই জল দিতে পারে, ঝর্ণা থেকে আমরা জল পেতে পারি, তারপর হচ্ছে তোমার বাথরুমের যে কল আছে সেই কল থেকে আমরা কি করতে পারি, জল পেতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে আমরা জল পেতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা জলদ বলতে আমরা সাধারণত মেঘকে বোঝানো হয়, অর্থাৎ ব্যবহারিক অর্থটা হচ্ছে এখানে মেঘ, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ অনেক কিছু হইতে পারে, তোমার ঝর্ণা হইতে পারে, তোমার টিউবওয়েল কল হইতে পারে, তোমার ফিল্টারের কল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু ব্যবহারিক অর্থ আমরা ব্যবহার করে থাকি শুধুমাত্র মেঘ অর্থেই এই জলদ কথাটি ব্যবহার করা হয়। অর্থাৎ তোমার এখানে ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী ব্যবহার না হয়ে তোমার কি হচ্ছে ব্যবহারিক অর্থ অনুসারে এটি ব্যবহার হচ্ছে, অর্থাৎ অন্য একটা অর্থে স্পেসিফিক একটা অর্থে ব্যবহৃত হচ্ছে, সেটি হচ্ছে যোগ রূঢ় শব্দ। আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখো তোমার বলদ, বলদ মানে হচ্ছে বল দেয় যা, অর্থাৎ বল অনেক কিছু দিতে পারে। যেমন তোমার কারেন্ট থেকে আমরা বল পেতে পারি, পানি থেকে আমরা বল পেতে পারি, আলো থেকে শক্তি পেতে পারি। হ্যাঁ, তো এগুলোকে কিন্তু বলদ বলা হয় না, বলদ বলতে আমরা সেটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গরু বা ষাঁড়। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা বলদ হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানেও ব্যুৎপত্তি অর্থকে প্রাধান্য না দিয়ে তোমার ব্যবহারিক যে অর্থ আছে সেটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপর দেখো তুরক, তুরক মানে হচ্ছে তড়িৎ গতিতে চলে এমন, অর্থাৎ কারেন্টের গতিতে চলে। তো তড়িৎ গতিতে অনেক কিছু চলতে পারে, তোমার এরোপ্লেন চলতে পারে, তোমার গাড়ি চলতে পারে, ট্রেন চলতে পারে, কিন্তু তুরক বলতে আমরা সাধারণত ঘোড়াকেই বলে থাকি, অর্থাৎ ঘোড়া শব্দটাকে আমরা তুরকের ব্যবহারিক অর্থ হিসেবে ব্যবহার করে থাকি। তো তারপর দেখো আয়তলোচনা, আয়তলোচনা মানে হচ্ছে
বড় বড় চোখ যে নারীর চোখ হচ্ছে বড় বড়, এখন যে কোনো নারীরই চোখ কিন্তু বড় বড় হতে পারে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আয়তলোচনা বলতে আমরা সাধারণত দেবী দুর্গাকে বুঝিয়ে থাকি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এখানেও কিন্তু ব্যবহারিক অর্থটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপর দেখো 80-20, 80-20 মানে হচ্ছে 80 মানে হচ্ছে দাঁত, আর 80-তে 20 যার। এখন 80-তে 20 অনেকের থাকতে পারে। হ্যাঁ, যেমন কুকুরের দাঁতে 20 থাকতে পারে, সাপের দাঁতে 20 থাকতে পারে, হ্যাঁ মানুষের দাঁতেও 20 থাকতে পারে, বা বিড়ালের দাঁতেও 20 থাকতে পারে। কিন্তু 80-20 বলতে স্পেসিফিকভাবে বা আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সাপ, অর্থাৎ আমরা সাপকেই তোমার এই 80-20 হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানেও কিন্তু ব্যুৎপত্তি অর্থটাকে প্রাধান্য না দিয়ে তোমার কি করা হচ্ছে, ব্যবহারিক অর্থটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি। অর্থাৎ আমার কথা হচ্ছে এই যোগলুরু শব্দ অবশ্যই সমাস নিষ্পন্ন শব্দ হবে, এবং এটির ব্যুৎপত্তিগত অর্থকে প্রাধান্য না দিয়ে যদি ব্যবহারিক অর্থকে প্রাধান্য দেওয়া হয় তাহলে এটিকেই যোগলুরু শব্দ বলা হয়। তাহলে আমরা এই আলোচনা থেকে যেটি বুঝলাম, যৌগিক শব্দ হচ্ছে তোমার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম হয়, আর রূঢ়ি শব্দের মধ্যে ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী ব্যবহৃত না হয়ে আমরা ব্যবহারিক অর্থে জোর দিই। কিন্তু রূঢ়ি শব্দের মধ্যে শব্দগুলো সন্ধি, উপসর্গ বা তোমার প্রত্যয় নিয়মে ভাঙা যায়, কিন্তু যোগলুরু শব্দে মনে রাখবে যোগলুরু শব্দে সবসময় সমাস নিষ্পন্ন যোগে শব্দটি গঠিত হয়, এবং এর ব্যুৎপত্তিগত অর্থ প্রাধান্য না পেয়ে ব্যবহারিক অর্থটি প্রাধান্য পেয়ে থাকে। আশা করি যোগলুরু শব্দ এই তিনটি শব্দই তোমরা ভালো মতো আয়ত্ত করতে পেরেছো। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই অর্থ অনুযায়ী শব্দ থেকে তোমার বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন এসেছিল সেগুলোর কয়েকটি প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো 1 নম্বর প্রশ্ন, যে অর্থগত দিক থেকে হরিণ কোন শ্রেণীর শব্দ? এটি কিন্তু তোমার এই প্রশ্নটি গত বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে এসেছিল। যেমন অর্থগত দিক থেকে হরিণ শব্দটি কি হতে পারে, আমরা একটু আগে পড়েছি যে হরিণ এই শব্দটি তোমার কি এই শব্দটির দুটি অর্থ রয়েছে, যে একটি হচ্ছে হরণ করে যে, আর একটি হচ্ছে প্রাণী। আর এই শব্দটি কি সমাস করা যায়? সমাসবদ্ধ শব্দ কিন্তু না, যার কারণে আমরা এটিকে বলতে পারি এটি হচ্ছে একটি রূঢ়ি শব্দ। তো তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, যে সাংবাদিক শব্দটি কি শব্দ? সাংবাদিক শব্দটি কি শব্দ? এটিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 2003 এবং 4 সালে এসেছিল। এখন দেখো সাংবাদিকের অর্থ হচ্ছে সংবাদ সংগ্রহ করে যে, এর কি আর কোনো অর্থ আছে? আর কোনো অর্থ কিন্তু নাই। তো যার কারণে যেহেতু আর কোনো অর্থ নাই সেহেতু এটি হচ্ছে তোমার যৌগিক শব্দ, মনে রাখবে। আর মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে কোনো নিয়ম অনুসারে ভাঙা যায় না, কিন্তু সাংবাদিক এই শব্দটাকে সংবাদ যোগ স্নিক প্রকৃতি প্রত্যয় নিয়মে ভাঙা যায়, যেটি সাধিত শব্দ হইতে পারতো, কিন্তু এই অপশনে সাধিত শব্দ নাই। আর এটা অর্থ অনুসারে বলছে, এই জন্য আমাদের উত্তরটা হচ্ছে যৌগিক শব্দ। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি যোগলুরু শব্দ নয়? যোগলুরু শব্দ না, আমি আবারও বলছি যোগলুরু শব্দ না। তো দেখো এখানে তোমার 4টি অপশনের মধ্যে এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 2010-11 সালে এসেছিল। অনেকেই এই নয় কথাটি কিন্তু খেয়াল করে না, এই জিনিসটি কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে শব্দ নয় মানে হচ্ছে যোগলুরু শব্দ না। তো দেখো এখানে জলধি হচ্ছে জল ধারণ করে যে, আর আমরা এটা ব্যবহার করে থাকি তোমার কি অর্থে? সমুদ্র অর্থে। তো এই ব্যাপারটা হচ্ছে এটার ব্যাসবাক্য করা যায়, যার কারণে এটা কিন্তু যোগলুরু শব্দ। আবার সরোজ মানে হচ্ছে তোমার পদ্মফুল, হ্যাঁ, তারপর হচ্ছে পঙ্কজ মানেও পদ্মফুল। তো এই তিনটি হচ্ছে তোমার যোগলুরু শব্দ। কিন্তু তৈল এই শব্দটি হচ্ছে রূঢ়ি শব্দ। আমরা রূঢ়ি শব্দের এক্সাম্পলে কিন্তু তৈল শব্দটি দেখেছি, যার অর্থ 2 রকমের। একটা হচ্ছে তোমার তিল জাতীয় যে স্নেহ পদার্থ সেটি, এবং তৈল দিয়ে আমরা যে কোনো তেলকে বুঝে থাকি। কিন্তু এই তৈল এই শব্দটিকে প্রকৃতি প্রত্যয় নিয়মে আমরা ভেঙে থাকি, যে তিল যোগ স্ন। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আমাদের উত্তর কোনটা হবে তাহলে? যে যোগলুরু শব্দ নয়, সেটি হচ্ছে তোমার এই তৈল। আশা করি ব্যাপারটা তোমরা ধরতে পারছো। আচ্ছা, তারপর আমরা আরও কয়েকটি প্রশ্ন দেখব। যেমন রাজপুত কোন ধরনের শব্দ? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 11-12 সালে আসছিল। তো রাজপুত এটি হচ্ছে কোন ধরনের শব্দ? এটি অবশ্যই যোগলুরু শব্দ। আমরা কিন্তু পড়েছিলাম যে রাজার পুত্র, এটি দিয়ে দুটা জিনিস বোঝায়। রাজার পুত্র হচ্ছে ব্যাসবাক্য, আর এর ব্যবহারিক অর্থ হচ্ছে যে কোনো জাতি বিশেষকে বোঝানো হয় এই রাজপুত দ্বারা। তো এটি হচ্ছে যোগলুরু শব্দ। তারপর দেখো গবেষণা, এটি কোন ধরনের শব্দ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 9-10 সালে এসেছিল। তো এটি তোমার গবেষণার কে আমরা ভাঙলে পাই গোযোগ এসোনা। এটি একটি সন্ধি জাতীয় শব্দ, এবং মানে সন্ধির নিয়মে শব্দটি গঠিত হয়েছে, এবং হচ্ছে এই শব্দটিরও দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে গরু খোঁজা এবং আরেকটি হচ্ছে তোমার কোনো কিছু নিয়ে তোমার পর্যালোচনা করা। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা দুইটা অর্থ এবং এটা যেহেতু সন্ধির নিয়মে, সেটা আমরা বলতে পারি এটা হচ্ছে রূঢ়ি শব্দ। তারপর সর্বশেষ আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যে নিচের কোনটি রূঢ়ি শব্দ? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 11 এবং 12 সালে এসেছিল। তো রূঢ়ি শব্দ কোনটি দেখি আমি একটু, যে রাজপুত এই শব্দটি কিন্তু যোগলুরু শব্দ। মহাযাত্রা এটিও কিন্তু তোমার যোগলুরু শব্দ, কারণ ব্যাপারটা হচ্ছে রাজপুতেরও ব্যাসবাক্য করা যায়, মহাযাত্রা এই শব্দটিরও ব্যাসবাক্য করা যায়। তারপর হচ্ছে মধুর এই শব্দটি হচ্ছে যৌগিক শব্দ, আমরা দেখেছিলাম। কিন্তু প্রবীণ এই শব্দটি হচ্ছে রূঢ়ি শব্দ। কেন রূঢ়ি শব্দ? কারণ দেখো
প্রবীণে দুটা আমরা অর্থ দেখছিলাম, একটা ব্যবহারিক অর্থ যে যিনি ভালোভাবে বীণা বাজাতে পারেন, আরেকটি হচ্ছে যে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি। হ্যাঁ, তো এটি আর এটি হচ্ছে উপসর্গের নিয়মে যেহেতু গঠিত, তাই আমরা বলতে পারি এটি হচ্ছে রূঢ়ি শব্দ। আশা করি ব্যাপারটি তোমরা ভালোভাবে আয়ত্ত লাভ করতে পেরেছো। আজ এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।